আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুল্ক কর বাড়ায় এ যেন মরার উপর খাড়ার ঘা। রাজনৈতিক অস্থিরতায় প্রতিটি ভোগ্য ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, এতে করে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। এর মধ্যে বর্তমান সরকারের শুল্ক কর বাড়ানো জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করছেন ভোক্তারা। তারা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা না বাড়িয়ে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি করছে সরকার। এতে করে তারা চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন। এদিকে 100-র মতো পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হলেও আগের মতো ঊর্ধ্বগতি রয়েছে চাল, ডাল সহ বিভিন্ন ভোগ্য পণ্যের দামে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারের রয়েছে সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপুল, শুল্ক কর বৃদ্ধিতে জনমনে কেমন প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষ কি বলছেন জানাবেন? আসলে সরকারের পক্ষ থেকে যে শুল্ক ভ্যাটটি বাড়ানো হয়েছে সেটি কিন্তু প্রভাব ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। আপনি কে জানিয়ে দিতে চাই যে শুল্ক করের যে ট্যাক্সটি বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে এই ফলের বাজার। এই ফলের মধ্যে আপেল, কমলা এবং মাল্টা যে অন্যান্য যে পণ্যগুলো আছে সবগুলোর উপর কিন্তু এই শুল্ক ট্যাক্সটি বাড়ানো হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে শুল্ক করটা আগে যে 101 টাকা ছিল সেখানে 116 টাকা করে বাড়িয়েছে এবং সেটার প্রভাব কিন্তু ইতিমধ্যেই কারওয়ান বাজারের যে আড়তগুলো রয়েছে সেগুলোতে আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যে কার্টন প্রতি যে দোকানের মালামালগুলো আসতো সেখানে প্রায় প্রতি কার্টনে যে 200 থেকে 400 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আপেল এবং কমলাতে এই প্রভাবটা কিন্তু মারাত্মক আকারে বেড়েছে এবং এখানকার যে দোকানিরা আছেন এবং ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে আসলে আগে এক প্রকার দাম বৃদ্ধি ছিল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এই ফল ফুড, তার মধ্যে এই সরকারের যে ট্যাক্সটি বাড়ানো হয়েছে সেক্ষেত্রে এইগুলোর দাম আরো বৃদ্ধি পেয়েছে এবং তারা বলছেন যে অনেকটাই ক্রেতা শূন্য বলা যায়। কারণ আগে যে ক্রেতারা 1 কেজি বা 2 কেজি ফল কিনতো সেখানে দেখা যাচ্ছে এখন 2-4টা করে তারা কিন্তু একেবারে কম আকারে ফল নিয়ে যাচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যে সাধারণ ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে আসলে তাদের ক্রয় ক্ষমতা যে বিষয়টি সেটি আসলে তারা এখন পাচ্ছে না, তাদের নাবিশ্বাস হয়ে উঠছে। সেই সাথে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোরও দাম বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে এই যে সরকারের যে শুল্ক বাড়ানোটা তারা বলছেন যে আসলে মরার উপর খাড়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি এলপিজি গ্যাস এবং হতে শুরু করে ওষুধের দোকান হতে শুরু করে বিভিন্ন পণ্যের আসলে দাম হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখানকার যে সরবরাহের যে বিষয়টি সেটাও কিন্তু দেখা যাচ্ছে একটু ঘাটতি দেখাচ্ছে। ব্যবসায়ীরা যেখানকার আড়তদাররা তারা এই দামটাকে বৃদ্ধি করার জন্য আরো একটা ঘাটতির সৃষ্টি করছেন। অর্থাৎ বলা যাচ্ছে যে আসলে প্রতিটি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এখানকার যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার দিকে একটা হয়তো দাম কমলেও কিন্তু দেখা যাচ্ছে আমরা চাল ডালের যে বৃদ্ধি, চালের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে। অর্থাৎ সবকিছু বলতে গেলে যে একটা নাবিশ্বাসের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বাজারে আসলে দেখা যাচ্ছে এবং সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে বর্তমান সরকারের পক্ষ থেকে যে দ্রব্যমূল্য কমানোর যে বিষয়টি সেটি বলা হয়েছিল সেটি কিন্তু না কমিয়ে কিন্তু আরো শুল্ক বাড়ানোর ফলে কিন্তু তাদের জীবনে কিন্তু অনেকটাই এটা দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই সাথে তারা আরো বলছেন যে আসলে সরকার এটা বিবেচনা আনা উচিত এবং মানুষ যাতে তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে পারে সেদিকে নজর দেওয়া উচিত। কারণ যে যারা চাকরিজীবী বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে তাদের যে আয়ের যে উৎসটি সেটা অনেকটাই কমে আসছে এবং তারা বলছেন যে যাতে আয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটা দ্রব্যমূল্যের সামঞ্জস্য দাম বৃদ্ধি করা উচিত বলে মনে করছেন তারা। চিন্তা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এদিকে দাম পাচ্ছেন না ফুলকপি চাষিরা। বিভিন্ন জেলায় প্রতিটি কপি বিক্রি হচ্ছে 1 থেকে 2 টাকায়। উৎপাদন খরচ না ওঠায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। মাঠেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। ক্ষতি পোষাতে আগাম জাতের সবজি চাষের পরামর্শ কৃষি কর্মকর্তার। আখাউড়া থেকে সাদ্দাম হোসেন ও লালমনিরহাট থেকে মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চাষিরা এবার ফুলকপি চাষ করে বিপাকে পড়েছে। স্থানীয় পাইকারি বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা। এছাড়া শিম, লাউ, টমেটো, মূলা, কুমড়া সহ বিভিন্ন সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা।
গেলোবার ফুলকপি চাষ করে লাভবান হলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। চাষের আওতা বৃদ্ধি ও ভালো ফলন হওয়ায় ফুলকপির চাহিদা অনেকটাই কমে গেছে। ফলে লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে বলে জানায় চাষিরা। কিভাবে এই ফসলগুলো করা সব জিনিস দাম, সার বিষ যা কিছু সম্পূর্ণ প্রচুর দাম। সবজির দাম খুব কম, কৃষক একবারে দিশাহারা। অনেক সময় বাজার খারাপ হইলে কিনা জমি বীজ চালায়। স্থানীয় কৃষি কর্মকর্তাও বললেন একই রকম কথা। শীতকালীন মৌসুমে অনেকেই এই সবজিগুলো আহরণ করার ফলে বা উৎপাদন করার ফলে ভোক্তাদের যে চাহিদা তা কমে গেছে, সেই জন্যই কিন্তু মূলত বাজারে আপনার এই দাম পড়ে গেছে। এদিকে লালমনিরহাটের ফুলকপি চাষিরাও এবার লাভের মুখ দেখতে পায়নি। এখানকার বাজারে প্রতি পিস কপি বিক্রি হচ্ছে 1 থেকে 2 টাকা। ফলে এবার উৎপাদন খরচের অর্ধেকও তুলতে পারছে না চাষিরা। ক্রেতা পাইকারদের আগ্রহ না থাকায় অনেকের কপি খেতেই নষ্ট হচ্ছে। 7 টাকা হাড়ি খরচ গেছে আর 2 টাকা হাড়ি উঠছে। 4 টাকা 3.5 টাকা আমার কোনো খরচ টাকায় উঠতেছে না। ছোট ছোট ফেলে দিয়েছি, না নিলে কি করবো? সরকারের যদি এটা পদক্ষেপ নিত, বাইরে পাঠাইতো, মনে করেন দাম পাইতো, তাহলে কৃষি করে পুষাইতো। আগাম জাতের সবজি চাষের পরামর্শ দিলেন জেলা কৃষি কর্মকর্তা। যারা আগাম ফুলকপি চাষ করেছিল তারা কিন্তু বেশ ভালো দাম পেয়েছিল। একসঙ্গে এই ফুলকপিটা বাজারে চলে আসাতে দামের দামটা অনেকটা পড়ে গেছে। কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় সব রকম ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। রেজওয়ান শরীফ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, কৃষকরা ফুলকপির দাম না পেয়ে কি বলছে জানাবেন? জি সিনথিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে লালমনিরহাটের ফুলকপি চাষিরা তারা কিন্তু দাম না পেয়ে একদিকে কিন্তু তারা হতাশ, অপরদিকে তারা যে খেতে নতুন যে ফসল ফলাবে সেটিও কিন্তু পারতেছে না। এক কথায় তাদের মাথার উপরে এই ফুলকপি কিন্তু বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই মুহূর্তে একটি ফুলকপি খেতে রয়েছি, পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু ফুলকপির ফলন হয়েছে। এ বিষয়ে আমরা ফুলকপির যে তারা বিক্রি করতে পারতেছে না সেই বিষয়ে আমরা এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডাক্তার আরিফিন, তার উপপরিচালক কৃষি সম্প্রসারণের, তার সঙ্গে কথা বলেছি। তিনি পরামর্শ দিয়েছেন আগাম ফুলকপি চাষ করলে হয়তোবা কৃষকরা একটু ভালো ফলাফল পেয়েছে, সে কারণে আবারও নতুন করে ফুলকপি চাষ করেছে। তো ফুলকপি একসঙ্গে অনেক ফুলকপি হওয়ার কারণে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফুলকপির বাজার কিন্তু মন্দা হয়েছে বা দাম কমে গেছে। স্থানীয় যে খুচরা বাজারগুলো আছে সেখানে 10 টাকা এবং 15 টাকায় ফুলকপি বিক্রি হলেও পাইকারি বা ক্ষেত্রে যারা নিচ্ছেন তারা কিন্তু 2 থেকে 3 টাকার বেশি কিনতেছেন না, অনেকে 1 টাকার বেশি কিনতেছেন না। তো একজন কৃষক আমার সঙ্গে আছে, আমি তার সঙ্গে কথা বলবো। একটু আপনি আমাদেরকে জানাবেন যে আপনি পাইকারি কত করে বিক্রি করতেছেন? পাইকারি 2 টাকা 1.5 টাকা করে বিক্রি করতেছি। আমার খরচ হয়েছে 6 থেকে 7 টাকা পর্যন্ত। এতে আমি দিশাহারা, এর পরিবর্তে কি ফসল লাগাবো আমি কোনো খুঁজে পাচ্ছি না। আপনার এই যে এতগুলো ফুলকপি অনেক সুন্দর ফলেছে, আসলে এগুলো আপনি কি বিক্রি করতে পারছেন নাকি আপনার বিক্রি করতে দেরি হয়ে যাচ্ছে? বিক্রি করতে দেরি হয়ে যাচ্ছে, নিতেছে না, তো আসতেছে না পাটি। তো আপনি এখন এই ফুলকপি কি খেতেই নষ্ট করবেন নাকি নতুন আবাদ করবেন না কি করবেন সেটা একটু জানান। এখন নতুন আবাদের পরিকল্পনা দিতে হবে। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কি কোন? তো এই ছিল আসলে লালমনিরহাট থেকে ফুলকপি চাষের সর্বশেষ খবর। কৃষকরা কিন্তু তারা বিক্রি করতে পারছেন না, পাশাপাশি নতুন আবাদ কিন্তু তারা ফলাতে পারছেন না। ধন্যবাদ। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। শনিবার স্থানীয় সময় বিকেলে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে আসেন। এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়াকে দেখে এসে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন বলেও জানান ডক্টর জাহিদ। লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই।
আর কিছু বলার নেই ওনাকে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের সে অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। ফরিদপুরের রেলপথের মধ্যে অর্ধ শতাধিক ছোট বড় রেল ক্রসিং থাকলেও অধিকাংশই নেই নিরাপত্তা গেট, নেই গেটম্যান। ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। দীর্ঘদিন ধরে এসব অরক্ষিত ক্রসিংগুলোতে গেট ও গেটম্যান দেওয়ার দাবি জানালেও আমলে নেয়নি প্রশাসন। দ্রুত অরক্ষিত ক্রসিংয়ে নিরাপত্তা গেট ও গেটম্যান নিয়োগের দাবি স্থানীয়দের। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। ফরিদপুরের প্রায় 150 কিলোমিটার এলাকা জুড়ে রেলপথ, যার মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক রেল ক্রসিং রয়েছে। তবে এসব রেল ক্রসিং এর অধিকাংশই অরক্ষিত, নেই গেটম্যান, নেই নিরাপত্তা গেট। ফলে দ্রুত গতিতে ছুটে চলা রেলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। রেলওয়ের তথ্য মতে জেলার এই রেলপথ ব্যবহার করে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনা, বেনাপোল থেকে ঢাকা ট্রেন চলাচল করে। যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ায় দিন দিন বাড়ছে যাত্রী সংখ্যা। সম্প্রতি জেলার গেটদা রেল ক্রসিংয়ে মাইক্রোবাসের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়। রেল ক্রসিংয়ে নিরাপত্তা গেটম্যান না থাকাকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে স্থানীয়রা। এই আশেপাশে যেসব দোকান হয়েছে অবৈধ দোকান, এসবের কারণে আরো দেখা যায় না। একে তো গেট নেই, তার উপরে অবৈধ স্থাপনা, বরার উপরে খাড়ার ঘায়ের মতো আমাদের এই অবৈধ স্থাপনাগুলো রয়েছে। আমরা ঝুঁকিতে থাকি, যখন গাড়ি নিয়ে উঠাইতে যায় তখন ডাইনে বাই কিছু দেখতে পারি না। এখানে লেভেল ক্রসিং এ কোনো গেটম্যান না থাকার কারণে আমি অনেক সমস্যায় পড়ি, যেটা বাচ্চারা স্কুলে ঢোকার সময়ও আমাকে ওখানে থাকতে হয়, আবার স্কুল ছুটির সময় থাকতে হয়। এখানে একটা রেল ক্রসিং দরকার, মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে একটা ফ্যামিলির 5 জন মারা গেল। আমরা এই রেল গেটের জন্য একজন গেটম্যান চাই। দীর্ঘদিন ধরে এসব অরক্ষিত রেল ক্রসিংয়ে নিরাপত্তা গেট ও গেটম্যান নিয়োগের দাবি তুললেও সাম্প্রতিক দুর্ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। তারপর কর্তৃপক্ষকে জানাইছি যে সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ, যে গেট না দিলেই নয় এবং কর্মচারী না দিলেই নয়, সে সমস্ত জায়গা আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করে অতি দ্রুতই এখানে করবে, কর্মচারী দিবে। ইমরুল কায়েস, আরটিভি। জনবল সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মানুষ। একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আধুনিক যন্ত্রপাতি থাকলেও নেই চিকিৎসক, নার্স সহ জনবল। অস্ত্রোপচার, এক্স-রে, ইসিজির ডায়াগনোসিস করতে যেতে হয় জেলা হাসপাতাল বা ক্লিনিকে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ করতে হচ্ছে ভুক্তভোগীদের। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। 1972 সালে স্থাপন করা হয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার বিপুল মানুষের স্বাস্থ্য সুরক্ষায় 2012 সালে হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীত করা হয়। পর্যায়ক্রমে নতুন ভবন নির্মাণ সহ সার্জারি ও ডায়াগনোসিস মেশিন স্থাপন করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। হাসপাতালে 220টি পদের মধ্যে 78টি পদই শূন্য। এর মধ্যে 35 জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র 5 জন। অস্ত্রোপচার, এক্স-রে, ইসিজি সহ বিভিন্ন রোগের ডায়াগনোসিস করতে হয় জেলা হাসপাতাল কিংবা ক্লিনিক থেকে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ করতে হচ্ছে পদ্মাপাড়ের খেটে খাওয়া মানুষকে। আমরা যেহেতু মধ্যবিত্ত লোক, আমরা পাচ্ছি না বড় একটা ডাক্তার দেখাইতে, কারণ আমাদের এরকম অর্থ নাই। এখন সকাল থেকে 8টা থেকে আমি আইসা 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, এখন আমি ডাক্তার পাইতেছি না। এখানে আমরা সেরকম চিকিৎসা পাচ্ছি না এবং ওষুধও সেরকম পাচ্ছি না। অনেক সময় রোগী নিয়ে আসলে সিস্টারদের পাশাপাশি আমাদেরও কাজ করতে হয়। এইটা যদি শূন্য পদগুলি ফিল আপ হয় তখন আর আমাদের এগুলি কষ্টগুলি করতে হতো না। প্রতিদিন বিপুল মানুষকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানায় হাসপাতালে কর্মরতরা। আমি কার্ডিওগ্রাফার হয়েও অত্র হাসপাতালে রেডিওগ্রাফারের পোস্টে কাজ করতেছি জনগণের সেবা দেওয়ার জন্য। সরকার যদি রেডিওগ্রাফার নিয়োগ দিত তাহলে জনগণ সঠিক সেবা পেত। আমার এখানে মূলত মেডিকেল টেকনোলজিস্ট পদ 3টা, এখানে আমি একাই কর্মরত আছি। সমস্যার কথা স্বীকার করে প্রয়োজনীয় জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আশা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বিশাল এই জনবলের এরিয়াতে আমি আমার স্বাস্থ্য সেবা দিতে কিছুটা হলেও হিমশিম খাচ্ছি, কারণ এখানে আমাদের যে পরিমাণে ডাক্তার থাকার কথা
এবং কনসালটেন্ট থাকার কথা তা নাই। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো রকম কালক্ষেপণ নয়, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে লাগা আগুন ফায়ার সার্ভিসের 3 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল 8:05 দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে সকাল 8:33 দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুনটা লাগছিল যখন এই গ্যারেজটা আগুনটা লাগছিল তখন আমরা ছিলাম গ্যারেজের শোয়ার। তারপরে আমরা সিলাসিলির হয়েছে তারপর আমরা বাইরে বেরিয়েছিলাম। 7টার দিকে আমি কাজ করতেছি, হ্যাঁ, গাড়ির ইঞ্জিন খুলতেছি। পরে যাই দেখি আপনার আধা ঘন্টা এরকমই হইব, এর ভিতরে শুনছি আগুন লাগছে। নোয়াখালীর জেলা শহরের মাইজদি হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার রাতে শহরের প্রধান সড়কে হকার্স মার্কেটে এ আগুন লাগে। স্থানীয়রা জানায় রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার পর হঠাৎ মার্কেটে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে নিয়ন্ত্রণে আনে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে প্রবাসীদের আয়ে রেমিটেন্স আশা বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। গত ডিসেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে 263,87,80,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 30,000 কোটি 48 লাখ টাকা, যা দেশের ইতিহাসে সেরা প্রবাসী আয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে হাওয়া লেগেছে প্রবাসী আয়ের পালে। সরকারের নানা পদক্ষেপ, সচেতনতা ও প্রণোদনায় অন্যান্য যে কোনো বারের চেয়ে ডিসেম্বরে প্রবাসী আয় বেড়েছে, যা দেশের ইতিহাসে সেরা প্রবাসী আয় হিসেবে গণ্য। গত ডিসেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে 263,87,80,000 মার্কিন ডলার, যা দেশি মুদ্রায় 30,40,48,50,600 টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের ডিসেম্বরের তুলনায় 2024 সালের ডিসেম্বরে প্রবাসী আয় বেড়েছে 64,75,20,000 মার্কিন ডলার, যা 32.52% বেশি। 2023 সালের ডিসেম্বরে এসেছে 199,12,60,000 মার্কিন ডলার। রেমিটেন্স আমাদের জাতীয় আয়ের অংশ, কিন্তু পরোক্ষভাবে রেমিটেন্স স্থানীয় বিভিন্ন জায়গার অর্থনীতিকে চাঙ্গা করছে। রেমিটেন্স বাড়লে যা হয় যে বা স্থানীয়ভাবে অর্থের সঞ্চালন হয়, তাতে করে স্থানীয় অর্থনীতিতে যে অনানুষ্ঠানিক খাত আছে, সেবা খাত এবং ছোট ব্যবসা বাণিজ্য, আর্থিক কর্মকাণ্ড বাড়ে। একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কেটে গেছে, তবে কমেনি শীত। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি। জানুয়ারি মাসে এ জেলায় তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। তীব্র শীতে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। হিলিতে তাপমাত্রা বাড়লেও উত্তরের হিমেল বাতানে অনুভূত হচ্ছে তীব্র শীত। কুড়িগ্রামে সকালে সূর্যের দেখা মিললেও রাতভর থাকছে তীব্র শীত। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি। গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি করা হচ্ছে হিলির একটি কারখানায়, অথচ সেই কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবাধে জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ ও লাকড়ি। এতে সামাজিক বনায়ন ধ্বংসের পাশাপাশি কারখানা থেকে উৎপন্ন রাসায়নিক গ্যাস ক্ষতি করছে পরিবেশের। এতে স্বাস্থ্য ঝুঁকিতে আশেপাশের বাসিন্দারা। হিলি থেকে আব্দুল আজিজের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস।
হাকিমপুর পৌরসভা প্লাস্টিক অ্যান্ড রাবার রিসাইক্লিং অয়েল প্ল্যান্ট একটি পাইরোলাইসিস রিসাইক্লিং কারখানা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবাধে গাছ ও লাকড়িকে ব্যবহার করছে জ্বালানি হিসেবে। স্থানীয়দের অভিযোগ, সামাজিক বনায়নের গাছ কেটে কাঠ সংগ্রহ করায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। শুধু তাই নয়, কারখানার ভেতরে পরিত্যক্ত টায়ার পোড়ানোয় জ্বালানি তেলের পাশাপাশি 16 ধরনের বায়বীয় রাসায়নিক গ্যাস নিঃসরণ হয়, যার মধ্যে মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড রয়েছে। আর এ তথ্য থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নিডার গবেষণায় উঠে আসে, যা বাতাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে ক্যান্সার সহ শ্বাস প্রশ্বাসজনিত নানা জটিল রোগের সৃষ্টি করে। এই যে গন্ধ করে, চলাফেরা করতে পারে না, গন্ধ ঠালায়। এটা গাছের ফল ফলান্তর ক্ষতি করে, আর আম জামের মূল আসে না। কলার গাছগুলা লাগাইছি এখানে প্রজেক্টে, এগুলা মরে যাচ্ছে। আমরা যারা আছি, বাচ্চারা যারা আছে, সবাই না অসুস্থ হয়। পরিত্যক্ত টায়ার থেকে তেল উৎপাদনের যে কর্মযজ্ঞ, সেখানে শ্রমিকদের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। বিরামপুর থেকে আইছি, আমি টায়ারের ব্যবসা করি, টায়ার ওনাকে দেওয়ার জন্য আইছি। 900 টায়ার গুলা মনে করেন কিনে নেয় কোম্পানি, কিনে নিয়ে এসে আমরা হলো দেই, তেল বানাই। এগুলা পোশাক আমাদের, এগুলাই আমাদের জেলা বাড়িতে পরে আসি, ওগুলো আমাদের ভিতরে আছে। এদিকে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানার মালিক। কারখানাটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা পরিবেশের যেহেতু বিষয় আছে, পরিবেশের এডি মহোদয়ের সাথে কথা বলেছি, এটা নিয়ে বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন করে বাড়তে শুরু করেছে দাবানলের তীব্রতা। দিক পরিবর্তন করে ঢুকে পড়ছে শহরে। অগ্নি নির্বাপন কর্মীদের বহু প্রচেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে না এসে বরং আরও বাড়ছে। পানির স্বল্পতায় বাধাগ্রস্ত হচ্ছে। তবে দুর্যোগ সামাল দিতে সহযোগিতায় এগিয়ে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। সাহায্য এসেছে মেক্সিকো, কানাডা থেকেও। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। শুক্রবার থেকে ঝোড়ো বাতাস কিছুটা কমে এলে দাবানল নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি হয় লস অ্যাঞ্জেলসে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রেন্টউড এলাকায় ঢুকে পড়ছে শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালেসেইডসের দাবানল। ইতোমধ্যেই আরো 1000 একর জায়গা ছড়িয়ে পড়েছে দাবানলটি। দাবানলের 11% নিয়ন্ত্রণে এলেও থামানো যাচ্ছে না আগুনের ভয়াবহতা। ইটনের দাবানলও মাত্র 15%ই নিয়ন্ত্রণে এসেছে। এছাড়াও সক্রিয় রয়েছে বাকি 4টি দাবানল। গেল 5 দিনের দাবানলে পুরে ছাই হয়েছে কাউন্টির 35,000 একরেরও বেশি এলাকা। নিহত হয়েছে 11 বাসিন্দা। এছাড়া ঘরবাড়ি ছাড়তে হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ আশঙ্কা করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ 135 থেকে $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাহাড়ের গায়ে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক, সাধারণ সরঞ্জাম ও পাইপ থেকে পানি ছিটিয়েও চলছে আগুনের বিরুদ্ধে লড়াই। তবে অতিরিক্ত চাহিদার কারণে অনেক জায়গায় পানি স্বল্পতা দেখা দিয়েছে, ফলে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। সহায়তা এসেছে মেক্সিকো এবং কানাডা থেকেও। আগুন নেভাতে মেক্সিকো থেকে এসেছেন 14,000 ফায়ার সার্ভিস কর্মী। সপ্তাহ শেষে দাবানলের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে ধারণা করছেন মার্কিন আবহাওয়া দপ্তর। তবে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের আশঙ্কা মঙ্গলবার বাতাসের গতি বাড়তে পারে আবারও। বিনিয়ামিন, RTV। ফিলিস্তিনের গাজায় গেল 48 ঘন্টা ইসরায়েলি বর্বর হামলায় অন্তত আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 46,500 ছাড়িয়ে গেছে। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। খেলার খবর, ক্রিকেট।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ 15 সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল জমা দিতে আইসিসির বেঁধে দেয়া সময়সীমা ছিল 12 জানুয়ারি, তাই বাকি দলগুলোর মতো আজই দল ঘোষণা করবে বিসিবি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না চাওয়ায় দলে থাকছেন না তামিম ইকবাল, আর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় থাকতে পারেন লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। আর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ আসতে পারে পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাহিদ রানাদের। একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দিনে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1টায়। আসরে 3 ম্যাচে 2টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে মেহেদী মিরাজের দল। এদিকে সবশেষ ম্যাচে জয় ফিরেছে সিলেট। 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে দলটির অবস্থান 6-এ। দিনের অন্য ম্যাচে জয়হীন ঢাকা ক্যাপিটালের বিপক্ষে নামবে দুর্বার রাজশাহী। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 5ম স্থানে তাসকিন বিজয়রা। সুযোগ থাকছে সেরা 4-এ ওঠার। এদিকে নিজেদের 7ম ম্যাচেও জয়ের খোঁজে নামবে ঢাকা। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বছরের প্রথম এল ক্লাসিকোটি শুরু হবে রাত 1টায়। মৌসুমের প্রথম দেখায় কাতালুনিয়াদের কাছে 4-0 গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ, তাই শিরোপা জয়ের পাশাপাশি প্রতিশোধেও নজর থাকছে দলটির। স্বস্তির খবর, বেলিংহাম, ভালভার্দে ও মদ্রিজদের ফিট হিসেবে পাচ্ছেন কার্লো আনচেলত্তি। এদিকে সাম্প্রতিক সময়ে ছন্দপতন হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। হারিয়েছে লেগের শীর্ষস্থান, যদিও ম্যাচটিতে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জয়। এছাড়া 2 তরুণ ফুটবলার ওলমো ও পাও ভিক্টরকেও এই ম্যাচে পাচ্ছে দলটি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।